নমস্কার। আজকে আমরা যে বিষয়টা করব এটা হলো জোট নিরপেক্ষ নীতি কী? জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতবর্ষের ভূমিকাটা কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল এবং তার গুরুত্ব কী ছিল? মূলত এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম আমরা যে বিষয়টা আমাদের যে ইউটিউব চ্যানেল তার নাম দ্য হিস্ট্রি এক্সপ্লোরিং। এই চ্যানেলে আমরা মূলত ইউজিসি নেট, ওয়েস্ট বেঙ্গল সেট, WBSSC, WBCS এই জাতীয় যে পরীক্ষাগুলো হয় তার ইতিহাস সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আমরা আলোচনা করি। চলে আসি নেক্সট স্লাইডে। এখানে আমরা প্রথম আলোচনাটা করছি। দেখো, দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, যে ধনতান্ত্রিক রাষ্ট্র, এবং অপরদিকে আছে সোভিয়েত ইউনিয়ন, যে নাকি সমাজতান্ত্রিক রাষ্ট্র। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আমরা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে রাজনীতির ক্ষেত্রে পৃথিবী কিন্তু দুটো মেরুতে বিভক্ত হয়ে গেছিল। এক আমেরিকান নেতৃত্বে ধনতান্ত্রিক রাষ্ট্র, আর অন্যদিকে ছিল আবার রাশিয়ার নেতৃত্বাধীন কিন্তু সামরিক বা সমাজতান্ত্রিক কিন্তু জোট। ঠিক আছে, তো এই দুটো জোটের মাঝখানে সমস্যায় যারা পড়েছিল তারা হচ্ছে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশগুলো, মানে যারা সবেমাত্র স্বাধীনতা লাভ করেছে বা লাভ করতে শুরু করেছে। তো এক্ষেত্রে জোট নিরপেক্ষ নীতি জিনিসটা কি? দেখো, এখানে তিনটে বিশ্বের আমরা ছবি একটা ইন্ডিকেট করার চেষ্টা করেছি। সবুজ কালারটা দিয়ে বলা হচ্ছে যে এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। হলুদ কালারটা দিয়ে আমরা রাশিয়াকে চিহ্নিত করেছি, এটা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আর এর বাদে যে রেড কালার যে অংশটা, সেই অংশটাই কিন্তু মূলত আমাদের এই তৃতীয় বিশ্বের দেশ। ঠিক আছে, তো বলা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের পর এই সবুজ এবং হলুদ এই দুটো কিন্তু ভাগে পৃথিবী বিভক্ত হয়ে গেছিলো, আর মাঝখানের গ্যারাকলে পড়েছিল এই লাল রঙের যে অংশটুকু। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট আর সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের কোনো একটি জোটে যোগ না দিয়ে, ঠিক আছে, যে নিরপেক্ষ থাকার নীতি যে ছিল সেটাই হচ্ছে জোট নিরপেক্ষ নীতি। তো এদেরকে লিড করেছে কে? ভারতবর্ষ। কেন? তার কারণ ভারতবর্ষ আয়তন এবং জনসংখ্যার দিক থেকে কিন্তু অন্যান্য বাকি রাষ্ট্রগুলোর থেকে কিন্তু ছিল বড়। এখানে দেখো, এই যে লিড করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ফার্স্ট যে মানুষ তার নাম হচ্ছে জওহরলাল নেহরু। ঠিক আছে, এছাড়া আর কে কে অংশগ্রহণ করেছিল বা কারা নেতৃত্ব দিয়েছিল? ছিলেন মিশরের প্রধান গামাল আবদেল নাসের, যুগোস্লোভাকিয়ার প্রধানমন্ত্রী মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর সুকর্ণ এবং ঘানার নক্রুমা। ঠিক আছে, ইন্দোনেশিয়ার প্রধান ডক্টর সুকর্ণ আর ঘানার নক্রুমা, এই যে ব্যক্তি, এদের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইজমেন্ট মুভমেন্ট এর কিন্তু ফাউন্ডিং ফাদার কিন্তু এরা ছিলেন। এখন আমরা যেটা দেখব যে জোট নিরপেক্ষ আন্দোলনের কারণ বা উদ্দেশ্যগুলো কি কি। তো জোট নিরপেক্ষ আন্দোলনের ক্ষেত্রে আমরা কিন্তু মূলত 6টা কারণ বা উদ্দেশ্য দেখতে পাচ্ছি, এছাড়াও অন্য আরও কারণ ছিল, তো আমরা আলোচনার সুবিধার্থেই 6টা কারণকেই বেছে নিয়েছি। সেক্ষেত্রে প্রথম কারণটা আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঐতিহ্য রক্ষা, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সদ্য স্বাধীনতাপ্রাপ্ত যে দেশ তাদের মধ্যে যে একটা জাতিগত ঐক্য, সেই জাতিগত ঐক্য বা জাতীয় ঐতিহ্যকে কিন্তু তারা রক্ষা করতে বদ্ধপরিকর ছিল। সেই কারণে তারা যে কোনো একটা দেশের সমর্থন নিতে চাইছিল না। 2 নম্বর বলছি যে রাজনৈতিক স্বতন্ত্রতা, যে রাজনৈতিকভাবে এই যে পিছিয়ে পড়া দেশগুলো ছিল তারা কিন্তু স্বতন্ত্র ছিল। এরপরে যে বিষয়টা আসছে 3 নম্বর, আর্থ সামাজিক উন্নতি। একটা দেশ বা একটা জাতিকে সুসম্পূর্ণ বা শক্তিশালী করে তোলার জন্য যেটা দরকার, সামাজিকভাবে তাদের উন্নতি বা তাদের সমাজের উন্নতি এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া। একটা দেশ তখনই শক্তিশালী হবে বা তখনই উন্নতি লাভ করবে যখন তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষা থাকবে। তো এই দুটো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু তারা আর্থসামাজিক উন্নতির দিকে কিন্তু সেই তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু উন্নতি করার চেষ্টা করেছিল। তো যদি তারা সেই সময় এই দুটো দেশের মধ্যে, মানে দুটো দেশের কনফ্লিক্টের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে কি দাঁড়াচ্ছে যে তারা কিন্তু আর্থিক বা বিভিন্নভাবেই আর কি পিছিয়ে পড়বে, সেটা কিন্তু তাদের আলটিমেটলি ক্ষতি হবে। কেন? তার কারণ তারা যদি সোশ্যালিস্ট গ্রুপে জয়েন করে তাহলে ক্যাপিটালিস্ট গ্রুপ তাদের ক্ষেত্রে হচ্ছে বিরাগভাজন হবে। অপরদিকে আবার যদি তারা ক্যাপিটালিস্ট গ্রুপে ঢোকে তাহলে কি হচ্ছে যে তাহলে কিন্তু সোশ্যালিস্টরা কিন্তু বিরাগভাজন হবে। তো ফলে আলটিমেটলি লস। তো সেই লস থেকে দূরে থাকার জন্য কিন্তু তারা কিন্তু এই নিরপেক্ষ ব্যবস্থাটা কিন্তু নিয়েছিল। 4 নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় স্বার্থের সংরক্ষণ। তো জাতীয় স্বার্থ কথা বলতে কি, যে যাই হোক না কেন
আমার নিজের দেশের কোন বিষয়টা, কোন কাজটা করলে দেশের ভালো হবে, ন্যাশনাল ইন্টারেস্টটা কোন কাজের ক্ষেত্রে হবে, সেই বিষয়ের ওপর লক্ষ্য রেখে কিন্তু তারা জাতীয় স্বার্থকে লক্ষ্য রেখে বা মাথায় রেখে কিন্তু তারা নিজেরাই একটা গোষ্ঠী তৈরি করেছিল, যার ফলে কেউ কিন্তু, অর্থাৎ দুটো যে গোষ্ঠী ছিল তারা কিন্তু কেউই তার শত্রুতে পরিণত হয়নি। 5 নম্বর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিরপেক্ষ অবস্থান। এবার যেহেতু কোনো অংশেই, যেমন সোশ্যালিস্ট বা ক্যাপিটালিস্ট, কোনো গ্রুপেই যেহেতু অংশগ্রহণ করলো না তারা, ফলে কিন্তু সোশ্যালিস্ট বা ক্যাপিটালিস্ট দুটো গ্রুপের কাছ থেকে তারা সাহায্যের কিন্তু একটা রাস্তা খোলা রাখলো বা খোলা রাখতে পারলো। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তারা দুজনের কাছ থেকে বিভিন্ন সময় কিন্তু সাহায্য পাবে, এরকম একটা অবস্থা কিন্তু তৈরি করে রেখেছিল। আর 6 নম্বরের ক্ষেত্রে আমরা বলছি যে তৃতীয় শক্তিজোটের নেতৃত্ব। এই তৃতীয় শক্তিজোটের নেতৃত্ব কে দিয়েছিলেন? সাধারণত নেতৃত্ব যার একটু শক্তি বেশি এই জাতীয় মানুষ হয়। তো এক্ষেত্রে যেহেতু রাষ্ট্রের কথা বলা হচ্ছে, তো এই জোট নিরপেক্ষ যে রাষ্ট্রগুলো ছিল তাদের মধ্যে যে সমস্ত দেশগুলো অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে জনসংখ্যা এবং ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ভারতবর্ষই কিন্তু ছিল সবথেকে বড় এবং শক্তিশালী। ফলে ভারতবর্ষের নেতৃত্বেই কিন্তু এই জোট নিরপেক্ষ নীতি নির্ধারণ করা হয়েছিল। তো এখন আমরা দেখব জোট নিরপেক্ষ আন্দোলনে গুরুত্বটা কী বা ফলাফল। এই জোট নিরপেক্ষ যে আন্দোলন সংগঠিত করেছিল বা একটা পৃথিবীতে যে একটা তৃতীয় বিশ্ব তৈরি হয়েছিল, তো তার ফল কী হয়েছিল? তার ফল 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে নবলব্ধ যে স্বাধীনতা সেটা তারা রক্ষা করতে পেরেছিল। যদি তারা যে কোনো একটা গোষ্ঠীতে অংশগ্রহণ করতো আর বাই চান্স যদি সেই গোষ্ঠী যদি পরাজিত হতো, তাহলে কি তারা আবার কিন্তু সেই পরাধীনতার জালেই আবদ্ধ হয়ে পড়তো। তো সেই স্বাধীনতাটা তারা কিন্তু রক্ষা করতে পেরেছিল। 2 নম্বর বলছে যে এই জোট নিরপেক্ষ গোষ্ঠী তৈরি করার ফলেই কিন্তু তারা দুটো শক্তির কাছেই কিন্তু নিজেদের ভারসাম্য কিন্তু রক্ষা করতে পেরেছিল। আর 3 নম্বরে বলা হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠা। এই জোট নিরপেক্ষ আন্দোলন কিন্তু ইউএনও যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে নিয়মকানুন সেই অনুযায়ী কিন্তু তারা শান্তি প্রতিষ্ঠার কথাই কিন্তু বলেছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক হিংসা কিন্তু তারা দেখেছে, বিশ্ব শান্তির জন্য কিন্তু তারা এগিয়ে এসেছিল। আর কি জঙ্গি আগ্রাসন থেকে কিন্তু তারা নিজেদের দেশকে রক্ষা করার একটা চেষ্টা করেছিল, সেই কারণে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন তারা সমর্থন করেছে। পরবর্তীতে দেখতে পাচ্ছি যে তৃতীয় বিশ্বের যে আত্মমর্যাদা সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি কিন্তু পেয়েছিল। তো তাদের এই যে স্টেপগুলো নেওয়ার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় বিশ্বের যে নতুন যে রাষ্ট্রগুলো তাদের আত্মমর্যাদা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। তো থ্যাংক ইউ। আমরা আজকে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আমরা নেক্সট একটা ক্লাস তৈরি করব যেখানে এই জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের কি ভূমিকাটা ছিল সেটা নিয়ে স্পেসিফিক্যালি কিন্তু একটা ক্লাস তৈরি করব। এই ক্লাসটা খুব ছোট করেই তৈরি করলাম, সেই কারণেই, নাহলে আরেকটু বড় হয়ে যাবে। তো যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করছি। তোমরা আশা করি যে পরবর্তীতে যদি তোমাদের কোনো রকমের কোনো কোয়ারি বা কোনো নোটস বা কোনো কিছু প্রয়োজন হয়, স্টাডি ম্যাটেরিয়ালস, তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই জানাবে। আমরা কিন্তু তোমাদের সাধ্যমতো চেষ্টা করব। থ্যাংক ইউ।